আমরা একটু আলোচনা করতে চাই দেশের বাইরের খবর এবং সবার নজর বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো চীনে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছেন সেই খবরটা নিয়ে এরই মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে চীনে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছেন, 3 দিনের সফর, সেখানে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হবে, তাদের বাণিজ্যিক অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, কি মনে হচ্ছে আলোচনা কি ফলপ্রসূ হবে? আপনাকে ধন্যবাদ। আসলে আলোচনা ফলপ্রসূ হবে এটা তো সেই পরিস্থিতির ইঙ্গিত দেয় না। এটি আমার কাছে মনে হচ্ছে যে এটা রুটিন ওয়ার্কের মতোই। বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট তো পৃথিবীর বিভিন্ন দেশেই যান, তাদের বাণিজ্য এবং অন্যান্য রাজনৈতিক বিষয়গুলোতে যে সকল আপডেট থাকে অথবা কোনো কোনো বিষয়গুলোতে আবার নতুন করে আপডেট করতে হয়, সেই সকল বিষয়ে আলাপ করতে যান। তবে এখন যেহেতু একটা জিও পলিটিক্যাল ইস্যু হয়েছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে, বিশেষ করে ইরান এবং হরমুজ প্রণালীর ব্যাপার, আমার কাছে এটাও মনে হচ্ছে যে এই প্রসঙ্গে আলাপ হবে। কিন্তু যেভাবে স্বার্থগত বিষয়ে আমেরিকা এবং চীন ইরান এবং হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্য ইস্যুতে একে অপরের বিপরীত অবস্থান করছে, সেখান থেকে কোনো ধরনের ঐকমত্য বা কোনো ধরনের সফল আলোচনা এই বিষয়ে অন্তত সম্ভব না। বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে হতে পারে, তবে বাণিজ্য ক্ষেত্রেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক কঠোর অবস্থান, তো সেই জায়গা থেকে হয়তো কতটা নমনীয় হবেন এবং এই প্রেক্ষিতে হওয়ার কথাও তো না, কারণ আজকে আমেরিকার যে অবস্থাটা মধ্যপ্রাচ্যে, সেটার জন্য তো বহুলাংশে চীন দায়ী। সুতরাং এখানে কি কারণে চীনের প্রতি উদার হবেন? আবার বাণিজ্যের ক্ষেত্রে একে অপরের যে নির্ভরশীলতা আছে, সেটাও কিন্তু অস্বীকার করা যায় না। যে সকল ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা আছে, সেগুলোর ক্ষেত্রে তারা পরস্পরই উদার হবেন এবং বাণিজ্য চালিয়ে যাবেন। কিন্তু যেখানে তাদের কোনো ডিপেন্ডেন্স নাই, সেখানে কিন্তু তারা স্ট্র্যাটেজিক মানে পলিসি গ্রহণই করবে। অর্থাৎ আপনার কাছে যেমন মনে হচ্ছে যে এটি রুটিন ওয়ার্কের মতোই সফর, কিন্তু সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবার কথা এবং সেখান থেকে কোনো ভালো কিছু আসবার যে আশা আসলে বিশ্বের অন্যান্য দেশগুলো করছে, আপনি সেই সম্ভাবনা দেখছেন না। শামসুল আলম লিটন, বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এক অর্থে তো দুজন আসলে শত্রুই পারস্পরিক, আমরা এটা বলতেই পারি। এবং সেখানে যখন ইরানের যুদ্ধে চীনের সরাসরি সমর্থন থাকে, সেখানে যখন মার্কিন প্রেসিডেন্ট চীনে অবস্থান করে বিষয় নিয়ে যদি আলোচনা করেন, যুদ্ধবিরতি নিয়ে, এরই মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারবারই বলেছেন যে এটি এখন লাইফ সাপোর্টে চলে গেছে, অর্থাৎ এই যুদ্ধবিরতি নিয়ে বা এই সামনের যুদ্ধ হবে কিনা এটি নিয়ে আসলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তেমন একটা মাথা ব্যথা নেই। সেখানে এই বিষয়টি নিয়ে কি আলোচনা হতে পারে বলে আপনার কাছে মনে হয়, বা কোনো ধরনের ফয়সালা বা সিদ্ধান্ত কি আসার সম্ভাবনা আছে, নাকি একেবারেই সেটি কাগজে কলমে শুধু লেখাই থাকবে যে আলোচনা হয়েছে বা হবে? জি, তিনি চীনের সঙ্গে কোনো একটা, এটা একটা রুটিন ওয়ার্ক, প্রফেসর মাহমুদ ঠিকই বলেছেন। এটা এখানে কোনো স্পেশাল এজেন্ডা ডিক্লেয়ার করা হয়নি ওয়াশিংটন থেকে। সুতরাং ধরে নেওয়া যায় যে কারেন্ট অ্যাফেয়ার্সে এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বড় ধরনের একটা তাণ্ডবের মতো একটা হামলা চালানো ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ তিনি অলরেডি হেরে বসে আছেন। তিনি ইসরায়েলকে অত্যন্ত ব্লান্টলি সাপোর্ট করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক ভাবমূর্তি এবং পশ্চিমা মিত্রদের, নেটোর মিত্রদের সঙ্গে অনেক দূরত্ব তৈরি হয়েছে। জার্মানি এবং ফ্রান্সের মতো শক্তিগুলো তার সঙ্গে এই যুদ্ধে নেই, মার্কিন যুক্তরাজ্য তার সঙ্গে এই শক্তিতে নেই। সুতরাং তিনি একা হয়ে পড়েছেন এবং তিনি এখন চীন এবং রাশিয়াকে যদি নিউট্রাল করতে পারেন, তাহলে তিনি তার পরবর্তী যে সর্বশেষ তাণ্ডবটি চালানোর মতো নানা রকমের রিজনেবল গ্রাউন্ড দেখা যাচ্ছে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তিনি শান্তি আলোচনাটাকে যখন তিনি আইসিইউতে পাঠিয়ে দেন অথবা তিনি ভয়ের ডিক্লেয়ার করেন, তখন বিশ্ব শান্তির জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে যায় নেতানিয়াহুর পর ডোনাল্ড ট্রাম্প। সুতরাং একজন যুদ্ধাপরাধী আইসিসি দ্বারা আরেকজন যুদ্ধাপরাধের মতো যথেষ্ট অপরাধ ইতিমধ্যে সংগঠন করেছেন। সুতরাং চীন ইতিমধ্যে তার যে রিডাক্টেন্সি ইরার ব্যাপারে জানিয়ে দিয়েছে। সুতরাং এই সফর মীমাংসিত বাস্তবতার উপরে আছে এবং ডোনাল্ড ট্রাম্প এখানে ব্যর্থ হয়ে ফিরবেন এবং এখান থেকে তিনি আসলে তার বিশ্ব শান্তির কোন শক্তি এখন আর তার সঙ্গে নেই। আমরা বিশ্ববাসী আগামী 2-3 সপ্তাহ অথবা পরবর্তী সময়গুলোতে যে ইসরায়েলি নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের যৌথ তাণ্ডব থেকে পৃথিবীকে অথবা সভ্যতাকে রক্ষা, শুধু ইরানের ব্যাপার তো নয়, এটা হোল ওয়ার্ল্ডের একটা ব্যাপার এসে গেছে, পিস, স্ট্যাবিলিটি এন্ড ইকোনমিক যে রিয়ালিটি। তো এইটা চীন
অবশ্যই অর্থাৎ সামনে এই আবারও বার্তাটি ডোনাল্ড যুদ্ধ ট্রাম্পকে স্পষ্ট হবার করে একটি সম্ভাবনা আপনি দেখছেন বলে যতটুকু আসলে বোঝা যায়, আবারও ইরানের এটাকে সাথে। যুদ্ধ না বলে একতরফা যুদ্ধ, তো অবৈধ হ্যাঁ, যুদ্ধ, সুতরাং তাণ্ডব শব্দটা আমি এই তাই ইচ্ছে যদি করে হয় উল্লেখ করছি। মুজিবুর রহমান মঞ্জু, যদি সামনের দিনগুলোতে আমরা আবারও দেখি যে এই ইরান যুদ্ধ আবার শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে, তাহলে আমরা তো এই বিরতির আগে যে অবস্থা দেখেছিলাম যে জ্বালানি সংকট থেকে শুরু করে এক ধরনের অর্থনৈতিক চাপও আসলে পড়েছিল আমাদের মতো দেশে। তাহলে সামনের দিনগুলোতে সরকারের এই বিষয়টি নিয়ে কি ধরনের এখনই পরিকল্পনা নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয় যে সামনে বাংলাদেশের? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ সরকারের তো অ্যাকচুয়ালি আমি বলি কি, ওই আমাদের কথা একটা আছে না, সাবধানতার মান নাই। যেমন দেখেন, যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন পৃথিবীর বহু দেশ কিন্তু সাথে সাথে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ একটু বিলম্ব করেছে। যে যুদ্ধ শুরু হয়েছে দেখি, এবং আমি সরকারের নীতি নির্ধারণী জায়গায় দুই এক জায়গায় কথা বলেছি, স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। আমি বলেছিলাম যে আপনি একটা জেনারেল অ্যাপিল করেন সবাইকে, যে যুদ্ধ হচ্ছে, আমাদের কি কি ক্ষতি হতে পারে, আমাদের রেমিটেন্সের উপর চাপ পড়তে পারে, আমাদের জ্বালানি সরবরাহে ঘাটতি হতে পারে। আপনি যদি একটা জেনারেল অ্যাপিল করেন তখন এটা আমাদের একটা ইউনিটি তৈরি করবে, এবং আমরা এ ব্যাপারে কী কী সমাধান হতে পারে, তখন হতো কি এই তেল সংকট নিয়ে একে অপরের বিরোধিতা একটা কমে আসতো। যাই হোক, এটা অনেক পরে এসে ওনারা করেছেন, ততক্ষণে কিন্তু কিছু ডিজাস্টার তো আমাদের হয়ে গেছে। তেলের দাম যে আমরা এখন বাড়ালাম, এবং মাঝখানে যারা মজুত করেছিল তারাই কিন্তু লাভবান হয়েছে। এখন কিন্তু ধরেন অভিযোগ তোলা যায় যে আমরা সাধারণত আমরা দেখি মজুতদারি কারা করে, সবসময় সরকারের প্রভাবে যারা থাকে, সরকারের আশ্রয় প্রশ্রয়ে যারা থাকে তারাই মজুতদারি করে। তো এখন ওই বিতর্ক তোলা যায়, তুললে। কিন্তু আমি যেটা বলছি, যদিও আমাদের প্রফেসর মাহবুব এবং লিটন ভাই বলছেন যেটা রুটিন, কিন্তু আমি তো খুবই, ট্রাম্পকে তো খুব বিশ্বাস করা খুব কঠিন। যে কোনো কিছু তিনি যে কোনো সময় করতে পারেন। উনি চায়নায় গিয়ে এমন অদ্ভুত কাণ্ড ঘটাইতে পারেন যেটা আমরা ভাবতেও পারি না। ঠিক আছে, তো এই জন্য আমি যেটা মনে করি যে এই মানে সফরটা যদিও রুটিন সফর, কিন্তু সারা বিশ্বের চোখটা সেখানে আছে। আমরা যেটা দেখছি যে বাণিজ্য ঘাটতির জায়গাটায়, যেটা যে ট্যারিফটা বসানো হয়েছিল চায়নার উপরে, অন্যান্য জায়গায় কিছুটা সমাধান হয়েছে, কিন্তু চায়নাটা কিন্তু সে আবার চেপে ধরেছে। তো এটাও একটা কিছু হতে পারে এখানে ট্যারিফের তাদের যে ঘাটতিটা আছে, এটার একটা কিছু ইঙ্গিতবহ সমাধানের পথ থাকতে পারে। তাইওয়ানের ইস্যুটা, এআই নিয়েও তাদের মধ্যে এক ধরনের মানে মেধাসত্ব নিয়ে এক ধরনের মানে এক ধরনের সম্পর্কের ঘাটতি আছে, সেটার ব্যাপার থাকতে পারে। সবচেয়ে বড় কথা হতে পারে যে এখানেও অপ্রকাশ্যভাবে ইরান যুদ্ধের কোনো না কোনো আলোচনা এখানে এসে যেতে পারে, যেহেতু অনেকগুলো মিটিং রাখা হয়েছে সেখানে। এই অপ্রকাশ্যতে যদি আলোচনা হয় বা কোনো ধরনের ইরান যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসে, সবার আগে তো আসলে সে একই রকম আশঙ্কার মধ্যে আমাদেরও থাকতে হয় যে জ্বালানি সংকটটি সামনের দিনে আমরা কিভাবে মোকাবেলা করব। এই বিষয়ে বারবারই সরকারের কাছে বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন মহল বলছে যে ইরানের পাশাপাশি অন্যান্য আরও বেশ কিছু জায়গা থেকে যাতে জ্বালানির বিষয়টি এর মধ্যে সরকার যেন কাজ করে নিয়ে আসার ক্ষেত্রে, সেই বিষয়ে আসলে সরকার কি পদক্ষেপ নিয়েছে এর মধ্যে? জ্বালানি সংকট শুরু হবার পর থেকে কিন্তু আপনার সরকার বিকল্প জ্বালানির উৎস কিন্তু খুঁজতে শুরু করেছে, এবং বিকল্প উৎস থেকে কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করেছে। এবং যেহেতু যুদ্ধ শেষ হয়ে যায় নাই, ফলে জ্বালানি সংকট যে শেষ হয়ে গেল এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। এমনটা ধরে নেওয়াটা হবে আপনার বোকামি। ফলে আপনার সরকারকে বিকল্প উৎসের সন্ধান সরকার করেছে, এই উৎসের সন্ধান করতে হবে, এবং বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আর কি। তো জ্বালানি সংকট থেকে আমরা বর্তমান মুহূর্তে আমরা অনেকটা আপনার বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। আপনার সেই ক্ষেত্রে আপনার সরকারের আপনার সিদ্ধান্ত, সরকারের আপনার বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবার কারণেই এটি সম্ভবপর হয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনার বিরোধী দলের আপনার সমর্থন, সহযোগিতাও এটাকেও ইতিবাচকভাবেই আপনার দেখতে হবে। আপনার যে বৈঠকটা আপনার অনুষ্ঠিত হচ্ছে আপনার চায়নাতে, এই বৈঠকটা কিন্তু আপনার অনেক বছর পরে এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক ইটসেলফ, এই বৈঠকটা কিন্তু আপনার একটা ইতিবাচক বৈঠক আর কি। তো যে বিশ্ব পরিস্থিতির মধ্যে আমরা আছি, যে আপনার সংঘাতময় বিশ্ব পরিস্থিতির মধ্যে আছি, যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতি থেকে তো আমরা সবাই বের হতে চাই, এবং সারা বিশ্ব আপনার তাকিয়ে থাকে যে আমাদের বৃহৎ আপনার শক্তি আপনার
শক্তিধর দেশগুলো তারা এই যুদ্ধ বন্ধ করার জন্য, উত্তেজনা প্রশমনের জন্য, আমাদের শান্তি কায়েম করবার জন্য, আমাদের মানব সভ্যতাকে রক্ষা করবার জন্য, আমাদের ভবিষ্যৎ কি ধরনের আসলে প্রজন্মকে পদক্ষেপ রক্ষা নেয়? করবার জন্য তারা আপনার একটা যৌথভাবে আপনার একটা ইতিবাচক উদ্যোগ, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। এটা তো আমরা আশা আমরা আশা করি, এবারের গোটা বৈঠকেও বিশ্ববাসী আশা আসলে করে। আমরা আসলে আশা আমরা করছি। আশা করি যে এই জি বৈঠকের মধ্য দিয়ে ইরান যুদ্ধ বন্ধ করা, জি। বিশ্বে একটা শান্তি প্রতিষ্ঠা করা, উত্তেজনা প্রশমন করার জন্য কিছু ইতিবাচক আপনার সিদ্ধান্ত বেরিয়ে সিদ্ধান্ত আসবে। হবে সেই আশা পোষণ সে- করতেই পারে। হ্যাঁ, অবশ্যই।